প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার পেয়েছি। আজকে তৃতীয় অ্যাসাইনমেন্টের অষ্টম শ্রেণীর গণিত সমাধান নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি সমাধানগুলো নিজে নিজেই করতে পারবে। দেখতে থাকো। আমরা প্রথমে প্রশ্নটি দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, এই হচ্ছে প্রশ্নটি। সমবায় সমিতির আসলে মূলধন দেওয়া আছে, স্কিমের একটি মূলধন দেওয়া আছে 15,000 টাকা, এন সমান 3 বছর এবং আর সমান 9% দেওয়া আছে। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা জানি PNR সূত্রের মাধ্যমে আমরা করে ফেলবো। মুনাফা আসলে হচ্ছে মুনাফা যোগ আসল, সেটা আমরা করতে পারবো। তারপর দেখো, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এটি সূত্রের সাহায্যে করতে হবে। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এটি সূত্রের সাহায্যে করতে হবে এবং তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এটিও সূত্রের সাহায্যে করতে হবে। তারপর দেখো, নির্দিষ্ট সময়কাল পর অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারবে। তারপর দেখো, এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য বের করতে হবে। তো দেখো, আমরা কভার পেজে এই তথ্যগুলো আমরা সন্নিবেশিত করব। তো তোমরা আগে থেকেই জানো, যেহেতু অলরেডি 2টি অ্যাসাইনমেন্ট আমাদের শেষ হয়ে গেছে, এটি তৃতীয় অ্যাসাইনমেন্ট। তো দেখো, এই যে এখানে যে প্রশ্নটি আছে, দেখো সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কালে মুনাফার পরিমাণ PNR আমরা জানি। যে দেখো PNR, এখানে ফির মান দেওয়া আছে 15,000 টাকা এবং N 3 বছর দেওয়া আছে। আর হচ্ছে 9%, অর্থাৎ এটিকে আমরা 100 দ্বারা ভাগ করে আমরা দশমিকে নিয়ে নেব। তো এই যে PNR, এই সূত্রের মধ্যে তোমরা এই মানগুলো জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেটারে গুণ করে দেবে, তাহলেই তুমি উত্তরটি পেয়ে যাবে। তারপর দেখো, মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল। এখান থেকে যে মুনাফাটি পাবে সেটির সাথে 15,000 আসল যোগ করে দিলেই কিন্তু মুনাফা আসল পেয়ে যাবে। তো এটা অবশ্যই পারবে। তারপর দেখো, এখানে দ্বিতীয় অংশে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের ফি এর মান দেওয়া আছে 15,000 টাকা। যেহেতু প্রথম বছর, তাহলে 1 অর্থাৎ 1 বছর। মুনাফার হার আগে যা ছিল তাই 0.09। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে C সমান ফি 1 প্লাস আর পাওয়ার n। তো এখানে দেখো, ফি এর মান আমরা বসিয়ে দিলাম, আর এর মান বসিয়ে দিলাম এবং n এর মান 1 বছর বসিয়ে দিলাম। এটিকে আমরা একটু যোগ করে নেব। প্রথমে ক্যালকুলেটারে 1 প্লাস 0.09 দিয়ে দেবে। তারপর যেটা পাবে সেটার সাথে জাস্ট 15,000 তোমরা গুণ করে দেবে, তাহলেই কিন্তু এখানে এই যে চক্রবৃদ্ধি মূলধনটি বেরিয়ে যাবে। তারপর দেখো, খতে কিন্তু দ্বিতীয় বছরান্তে, তাহলে এখানে কিন্তু শুধু n এর মানটি পরিবর্তন হবে। এখানে 1 এর পরিবর্তে 2 হবে, তারপর এখানে 1 এর পরিবর্তে 2 হবে। বসিয়ে দিলেই তুমি কিন্তু 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটি পেয়ে যাবে। এটি একটু বিস্তারিত অঙ্ক, আমি সংক্ষেপ করে দিয়েছি। তোমরা নিজেরা যাতে কিছুটা ক্যালকুলেশন করে নিজে একটু বুঝে নিতে পারো, অর্থাৎ নিজের দক্ষতাকে যাতে আরও বাড়িয়ে নিতে পারো, সেজন্য আমি আসলে ক্যালকুলেশনগুলো আমি করে দিইনি। তোমরা নিজেরাই করে নেবে, অবশ্যই পারবে, আমার বিশ্বাস। দেখো, তারপরে যে প্রশ্নটি আছে, নির্দিষ্ট সময়কালে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। 2 বছরে, 3 বছরে বা দ্বিতীয় বছরান্তে, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা বের করতে পারবো ঠিক একই সূত্রের মাধ্যমে। শুধু সময়ের মানটি পরিবর্তন হবে। 1 বছরান্তে 1 বছর, এখানে 1 হবে। 2 বছরান্তে এখানে 2 হবে, n এর মান 2। তৃতীয় বছরে কিন্তু n এর মান 3 হবে, এখানে 3 বসবে। জাস্ট এই পরিবর্তনটা, আর সব কিছু কিন্তু একই থাকবে। তারপর দেখো, আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। এই যে এখানে দেখো, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এই যে গতে আমরা যে চক্রবৃদ্ধি মূলধন পাবো, সেই চক্রবৃদ্ধি মূলধনটি আমরা এখানে নিয়ে আসব। গতে পায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। তারপর দেখো, চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, নিশ্চয়ই আমরা জানি। এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বিয়োগ করে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। তো চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে C এত। এখান থেকে এই যে ফি 15,000 বিয়োগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত মুনাফা। তারপর দেখো, পার্থক্য হচ্ছে এই চক্রবৃদ্ধি মুনাফা আমরা এখানে যেটা পাবো সেটার সাথে আগে যে সরল মুনাফা নির্ণয় করেছিলাম কতে, প্রথম অংশের কতে, ওই ক থেকে সরল মুনাফা নিয়ে আসে এখানে বিয়োগ করে দেবে, তাহলেই কিন্তু পার্থক্যটি বের হয়ে যাবে। তো নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। আসলে তোমাদের ক্যালকুলেশনের কিছু জায়গা রেখেছি, আমি চিন্তার কিছু জায়গা রেখেছি, এগুলো তোমরা নিজেরা করবে, এটাই আমার নির্দেশনা। তারপর দেখো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 6, 11, 16 একটি
প্যাটার্ন এর বীজগণিত রাশিমালা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা জানি যে আমরা প্রথম পদ 6 6 হচ্ছে এটাকে আমি লিখতে পারি 5 যোগ 1, তাহলে 5 থেকে 5 যোগ 1 10 কে লিখতে পারি, 11 কে লিখতে পারি 10 যোগ 1, তাহলে 5 দুগুণে 10 যোগ 1 16 কে লিখতে পারি 15 যোগ 1 16, 3 5 15 যোগ 16। এখানে কিন্তু আমরা যত পরিবর্তনই করেছি এই 16 কিন্তু 16ই থাকতে হবে, 11 কিন্তু 11ই থাকবে, 6 কিন্তু 6ই থাকবে। জাস্ট আমরা এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ আকারে এমনভাবে সাজিয়ে লিখবো যাতে ক্যালকুলেশন করলে কিন্তু এই মানগুলোই পাওয়া যাবে। তাহলে দেখো এখানে এই যে 5 5 5 এখানে 1 1 1 আছে, কিন্তু এখানে আছে 1 2 3, অর্থাৎ এই একটি রাশি শুধু পরিবর্তন হচ্ছে। এটিকে আমরা একটি অজানা রাশি ক এর মাধ্যমে প্রকাশ করি, আমরা জানি। তাহলে দেখো এই যে 5 5, এই যে দেখো 1 এই 1 আছে ঠিকই, তবে এখানে যেটা 1 2 3 আছে এখানে কিন্তু আমরা ক বসিয়ে দিয়েছি, তাহলে 5 ক যোগ 1। তাহলে এটি বুঝতে পেরেছো। তারপর দেখো 2 নম্বরে কি আছে, এটি একটি জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে। এখানে দেখো কয়টি কাঠি আছে, প্রথমটাতে 1টা 2টা 3টা 4টা 5টা আছে, কিন্তু দেখো দ্বিতীয়টাতে এটাও ব্লক এটাও ব্লক, তাহলে নিশ্চয় দুটি বেড়েছে 7, তারপর তৃতীয়টাতে 9 আছে। তাহলে প্রতিটি সংখ্যা 2 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতিটি চিত্র কাঠির সংখ্যা 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি পরবর্তী চিত্রে নিশ্চয়ই, যেহেতু এখানে 9 আছে, পরবর্তী চিত্রে 11টি হবে, অর্থাৎ 2 যোগ হবে, যেহেতু 2টি করে বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে 1 মিটার কাকে বলে, এটি আমরা সংখ্যাটি আমরা লিখে নেব। তারপর অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখতে হবে। সেই দুটি একক হচ্ছে কুইন্টাল এবং মেট্রিক টন। 1 একর হচ্ছে এত, তাহলে 10 একরে কত এটি বের করতে বলছে। দেখো 5 নম্বরে 10 একর সমান কত, আবার 160 সেন্টিমিটার কত ইঞ্চি, তো এটিও দেখার চেষ্টা করো। এখানে এত সেন্টিমিটার 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার কত, আর 160 সেন্টিমিটার কত ইঞ্চিটা জাস্ট বেরিয়ে যাবে গুণ ভাগ করলে, এটি ওই কি তোমার করে ফেলবে। তারপর দেখো একটি আয়তাকার ঘরের আয়তন এত হচ্ছে বায়ু পানি তুলনা এত গুণ ভারী, অর্থাৎ প্রতি ঘন সেন্টিমিটারে এত গ্রাম বায়ু আছে। দেখো তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে এত গ্রাম, তাহলে এত ঘন সেন্টিমিটারে বায়ুর ওজন কত সেটা তোমরা বের করে নেবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, খুবই সহজ, তোমরা ক্যালকুলেশনটি করে নেবে। তারপর দেখো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্টস করবে, তোমার পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তারাও যাতে ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে।